নমস্কার, আপনারা শুনছেন মনিয়া ব্লগের বাংলার ভূত বাংলার ভয় উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন গ্রাম বাংলার ভূতের গল্প হুড়িতলার কালো রাত। অজয়ের ভূমিকায় সৌরভ রায়, বিশালের ভূমিকায় সৌরভ ধনী সাহা, বুড়ির চরিত্রে প্রদীপটা, মিসেস বোসের ভূমিকায় বর্ণালী, মিস্টার বোস আর গল্প পাঠে আমি প্রত্যয়। গল্পটা ভালো লাগলে ভিডিওটাকে হাইড করে দেবেন। শুরু হচ্ছে আজকের পর্ব। আরে বাস, এ কাকে দেখছি? অজয় যে! কি খবর? এসো এসো, ভিতরে এসো। দরজা খুলেই নিজের সামনে অজয়কে দেখে বিশালের তো চক্ষু চরক গাছ। কলকাতার একজন নামকরা দক্ষ বিজনেসম্যান আজ এসেছে বিশালের বাড়ির দরজায়। অজয় আর বিশাল দুজনেই একই কলেজ পড়াশোনা করেছিল একসময়। গ্র্যাজুয়েশনের পর আর তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না বললেই চলে। তবে অজয়ের প্রতিপত্তির খবর এই কলকাতা শহরের সকলেই জানে। তাই বিশাল কোনোদিনও আশা করেনি যে বর্তমানে অজয় তার ছোট্ট বাড়িতে পদার্পণ করবে। বিশাল অজয়কে নিজের ঘরে নিয়ে গিয়ে বসালো। একটু অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করল, চা জল কিছু খাবে? অজয় সেই কথার উত্তর না দিয়ে বলল, কয়েকদিন আগে আমি তোমায় মিস্টার বোসের বাড়িতে দেখলাম। ওই দিন অনেক লোক ছিল বলে তোমাকে দেখে তোমার সঙ্গে কথা বলতে পারিনি। মিস্টার বোসের মেয়ের জন্মদিনে তুমিও গিয়েছিলে নাকি? শুধু আমি কেন, অনেক ব্যবসায়ী গিয়েছিল। যাই হোক, সেদিন জানতে পারলাম তুমি নাকি বসের রাইট হ্যান্ড ম্যান। হ্যাঁ না, আমি হলাম গিয়ে সামান্য দালাল। ওনার প্রমোটারি ব্যবসার কিছু জিনিস দেখাশোনা করি, এই যা। আর তলে তলে যে চিপ ফেলে বসে আছো সেটা কি উনি জানেন? মানে বুঝলাম না তো। ওনার মেয়ে সুলেখার সঙ্গে তো জমিয়ে প্রেম করছো। কি ঠিক বলছি তো? ভ্যাবাচাকা খেলক বিশাল। অজয় নিজের জায়গা থেকে উঠে গিয়ে জানালার সামনে দাঁড়িয়ে বলল, সেদিন তোমার আর সুলেখার চোখে চোখে কথা বলা আমি লক্ষ্য করেছি। সাবধান করছি, হ্যাঁ, ওর বাপ কিন্তু খুব ধুরন্ধর। যদি ধরা পড়েছ তাহলে যে তোমার সঙ্গে কি করবে তার কোনো ঠিক নেই। তুমি কি আমায় এই বিষয়ে সাবধান করতে আজ এসেছ? না, তোমার সঙ্গে অন্য একটা দরকার আছে। হরিতলা চেনো? চিনব না, ও একেবারে প্রত্যন্ত গ্রাম। আমার বস ওই জায়গায় একটা বাড়ি কিনে ফেসে আছেন। জানি, ওই বাড়িটাই আমার লাগবে। আসলে বাড়িটা নয়, ওই বাড়ির পজিশনটা আমার লাগবে। আমি ব্যবসাটা আরেকটু বাড়াতে চাইছি। তার জন্য একটা বড় জায়গার প্রয়োজন। শহরে কম দামে ওই রকম বড় জায়গা পাওয়া যাবে না। আমি চাই তুমি আমার জন্য ওই জায়গাটা ব্যবস্থা করে দাও কম দামে। আমি কিছুদিনের জন্য স্টেটসে ডাকছি। সেখানে যাওয়ার আগেই ওই জায়গা আমি নিজের দখলে চাই। কিন্তু আমি কেন? তুমি নিজে গিয়েও তো কথা বলে নিতে পারতে। অত সময় আমার কাছে নেই বিশালের। তাই আমি চাই তুমি আমার জন্য কাজটা করো। এর বিনিময়ে তোমায় আমি ভালো টাকা দেব। প্রসেন হেসে বলল, তুমি বন্ধু বলে আমি তোমায় কিছু কথা আগে জানিয়ে দিচ্ছি ওই বাড়ির সম্বন্ধে। তারপর তুমি বিচার করো তুমি ওই বাড়ি কিনবে কিনা। আজ থেকে বছরখানেক আগে গাজীতলার মতো কানা জায়গায় বাড়ি কিনেছিলেন আমার বস। বলেছিলেন ওই সব জায়গা ওয়্যারহাউস তৈরি করার জন্য উপযুক্ত। ওনার নাকি কিছু পার্টিও ধরা আছে। ওদিকে খোঁজ লাগিয়ে রাধারমণ ঘোষ বলে একজনের বিশাল এলাকা নিয়ে একটা বাড়ি ও বাগান তিনি অনেক কম দামে কিনেও নিলেন। কিন্তু ওই বাড়ির ইতিহাসটা জানতে পারলেন ওই বাড়ি কেনার পরে। কি ইতিহাস? ওই বাড়িটা ছিল রাধারমণ ঘোষের বাবা শ্যামলাল ঘোষের তৈরি। শ্যামলালের ছিল দুটো বিয়ে। প্রথম বউয়ের সন্তান ছিল এই রাধারমণ। দ্বিতীয় বউয়ের ছেলে পেলে হয়নি। এই দ্বিতীয় বউ রাধারমণকে একেবারেই সহ্য করতে পারত না। বাড়িতে শুরু হলো রোজের অশান্তি। এর জেরে শ্যামলালও বেশ তাড়াতাড়ি স্বর্গের পথে পাড়ি দিল। অন্যদিকে রাধারমণ অল্প বয়সেই বিয়ে করে নিল। বাড়িতে তখন রাধারমণ, ওর স্ত্রী আর সৎমা। ওই সৎমা স্বামীর মৃত্যুর পরও শোধরাল না। সে আরও বেশি করে ঘাড়ে চেপে বসল রাধারমণের। উঠতে বসতে গালিগালাজ, জুতো, লাঠি ছুঁড়ে মারা এসব তো লেগেই থাকত। রাধারমণ সহ্য করলেও রাধারমণের স্ত্রী এই ব্যবহার সহ্য করত না একেবারেই। ফলস্বরূপ সকাল থেকে রাত অবধি ওই বাড়ির সীমানায় কাক চড়ুই বসত না। এরই মধ্যে একদিন হঠাৎ রাধারমণের সৎমা মারা গেল। লোকে বলে মহিলাকে নাকি রাতের অন্ধকারে ছেলে ও ছেলের বউ শ্বাসরোধ করে মেরে পালিয়ে গিয়েছিল। তবে অভিযোগের কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি। রাধারমণ ওই বাড়ির সমস্ত আসবাব সমেত বিক্রি করেছিল আমার বসকে। পুরনো দিনের সেগুন কাঠের খাট, আলমারি, টেবিল, দামি দামি অয়েল পেন্টিং থেকে শুরু করে ছাড়বাতি সব কিছু বেচলে বিশাল টাকার লাভ। সেই সব জিনিসের ভ্যালুয়েশন বোঝার জন্য বস একজনকে সেখানে পাঠালেন। কিন্তু পরের দিন ওই লোকটাকে একটা বন্ধ ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। খাটের ওপর লোকটার নিথল দেহ, মুখে বালিশ চাপা দেওয়া। এর কয়েক মাস পর আরও একজন গেল সেখানে। সেও ওই একইভাবে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করল। এরপর থেকে ওই বাড়িতে আর কেউ যেতে চায় না। এইসব রটনা কিভাবে রটে তো জানোই। ওই বাড়ির নামে এমনই বদনাম রটল যে ওই জায়গা আর কেউ কিনতেই চাইল না।
এবারে বলো, এরপরও কি তুমি ওই বাড়ি কিনতে চাও? ইয়েস, কিনতে চাই, কারণ আমি কুসংস্কারী নই। ওসব অ্যাক্সিডেন্ট বই কিছুই না, ঠিক আছে? বন্ধ ঘরে ঢুকে কে মারবে ওদের শুনি? আর তুমি কি দেখতে গেছো যে ওদের মুখে বালিশ চাপা দেওয়া ছিল? না, তা যায়নি। এমনিতেও এই ব্যাপার নিয়ে আমার বস অধিক জলঘোলা করেনি। যতটুকু শুনেছি এর মুখেই শুনেছি। বাঙালির মূল অস্ত্র কি জানো তো? জল আর কাঠি। এই ঘটনায় কত জল মিশিয়ে কাঠি করেছে দেখো গিয়া। জাগে, মেইন কথা হলো তোমার হবু শ্বশুরমশায়ের গলার কাঁটা হয়ে রয়েছে ওই বাড়িটা। এবারে তুমি যদি সেই কাঁটা তুলে দিতে পারো, তাহলে তোমার আর সুলেখার বিয়ের বাধা একেবারের জন্য কেটে যাবে। উপরন্ত 5 লাখ টাকা আমি তোমায় দেব দালালির জন্য। বিশালের চোখটা চকচক করে উঠল। এক বাক্যে সে রাজি হয়ে গেল এবং আগামীকাল মিস্টার বোসের সঙ্গে এই ব্যাপারে কথা বলবে জানিয়ে দিল। বন্ধুর প্রস্তাব নিয়ে মিস্টার বোসের সামনে যেতেই বোস আকাশ থেকে পড়লেন। তিনি বললেন, কি বলছো হে? বিশাল অজয় তালুকদার তোমার বন্ধু, আর উনি আমার ওই জায়গা নিজে আগ্রহ হয়ে কিনতে চান? বন্ধু বলে বন্ধু, বন্ধুর থেকে অনেক বেশি। মায়ের পেটের ভাই বললেও কম বলা হবে স্যার। নিজের বড়াই করতে আমার ভালো লাগে না, তাই এতদিন কিছু বলিনি। বেশ বেশ, তাহলে এক কাজ করো, তুমি কাজটা ফাইনাল করে নাও। আজই বেরিয়ে পড়ো। আজই কোথায় যাব? কোথায় আবার? হরিতলার বাড়িতে? আমি? তবে আর কে? ওই বাড়ির সমস্ত ফার্নিচার শিফট করার ব্যবস্থা করতে হবে। ফাঁকা বাড়ির ছবি তুলে ওনার অফিসে পাঠাতে হবে। উনি দেখে কনসেন্ট দিলে ওনাকে নিয়ে সাইটে যেতে হবে এবং সবশেষে দাম আলোচনা করতে হবে। এই সব কাজ তুমিই তো করবে। মানে আমি? হ্যাঁ, তুমি। আজই বেরিয়ে পড়ো, আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। এ কোন হাড়ি কাঠে নিজেই নিজের মাথা গলিয়ে দিলে বিশাল। একদিকে প্রভাবশালী বন্ধু আর একদিকে বস, অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ, কাউকে না বলার উপায় নেই। কিন্তু অন্যদিকে দেখলে এই হলো বিশালের একমাত্র সুযোগ। এক ঢিলে 2 পাখি মারবে, একদিকে সুলেখা আর অন্যদিকে 5 লাখ টাকা। বিশাল আর কিছু না ভেবেই রাজি হয়ে গেল। প্রসেন বেরিয়ে পড়ল গাজীতলার উদ্দেশ্যে। সে শুনেছিল বাড়িটা নাকি আগেকার দিনের বাগান বাড়ির ধাঁচে তৈরি। বাগান কোথায়? বাগান এ তো নোংরা আগাছায় ভর্তি জঙ্গল। বাড়ির বাইরে এই দৃশ্য হলে বাড়ির ভিতরে যে কি অবস্থা হবে সেটা ভেবেই গায়ে কাঁটা দিল বিশালের। গাড়ি বিশালকে নামিয়ে দিয়ে চলে গেল। প্রসেনের কাছে দুবেলার খাবার, 1 ফ্লাস্ক চা, 5 সেলের টর্চ, মোমবাতি, দেশলাই আর গলায় একটা ক্যামেরা রয়েছে। আশেপাশে অনেক দূরে 1-2টো মাটির বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু এই বাড়ির কাছাকাছি কোনো বাড়ি নেই। 3 তলা বিশাল বাড়ি। প্রসেন আগাছা টপকে বাড়ির কাছে গিয়ে তালা খুলল। ধাক্কা দিয়ে দরজা খুলতেই একরাশ ধুলো ওর নাকে এসে ধাক্কা মারল। হ্যাঁচে ঘেঁচে একাকার অবস্থা। দিনের বেলায় বাড়িটা ঘুটঘুটে অন্ধকার, শুধু খোলা দরজা দিয়ে বাইরের আলো বাড়ির ভিতরে প্রবেশ করছে। বিশাল দেখল বাড়ির ভিতরের জানালাগুলোয় ভারী ভারী পর্দা টাঙানো রয়েছে। এই জন্যই বাড়ির ভিতরে আলো ঢুকছে না। বাড়ির আসবাবগুলো সাদা চাদরে ঢাকা দেওয়া আছে। গোটা বাড়ি ঘুরে দেখতে হলে দিনের আলো ফোরানোর আগেই কাজ শেষ করে নেওয়া উচিত। নিজের জিনিসপত্র একতলার একটা বিশাল ঘরে রেখে বিশাল নিজের কাজ শুরু করল। গোটা বাড়িতে রয়েছে 6টা বিশাল বড় বড় ঘর, 2টো রান্নাঘর, 2টো বাথরুম, একটা বড় ডাইনিং এবং মস্ত বড় ছাদ। বাড়ির ময়নাতদন্ত করতে করতে বিকেল হয়ে গেল। আকাশের কোণে কালো মেঘ দেখা দিয়েছে। মাঝে মাঝেই ঠান্ডা হাওয়া বইছে, সম্ভবত বৃষ্টি হবে। বিশাল সমস্ত কাজ শেষ করে খাওয়া দাওয়া করে নিজের জন্য বরাদ্দ ঘরের আরাম কেদারায় বসল। এই ঘরে রয়েছে একটা কেদারা, একটা বড় খাট ও একটা টেবিল। টেবিলের ওপর সাদা চাদরটা বিশাল সরায়নি, কেবল কেদারা আর বিছানাটাই পরিষ্কার করেছে। কেদারায় হেলান দিয়ে সিলিংয়ের মুখ করে চোখ বন্ধ করে বিশাল ভাবল, কাল এই ফার্নিচারগুলো সরিয়ে ফেলে ছবি টবি তুলে অজয়ের অফিসে যাওয়া যাবে। তারপর অজয়কে সাইড দেখিয়ে দিয়ে দামাদামি মিটিয়ে ফেলতে পারলেই কেল্লাপথে। যদিও এই জায়গাটা নিশ্চয়ই অজয় তাকে দেখেছে, না হলে হঠাৎ এই বাড়িটা নেবার জন্যই উঠে পড়ে লাগলো কেন সে? ততক্ষণে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। সেই শব্দ কানে আসছে বিশালের, কিন্তু সে চোখ খুলল না। ঠান্ডা হাওয়া, নিস্তব্ধ নিঝুম পরিবেশে একলা বাড়ির মধ্যে রোশেনের চোখে নেমে এলো শান্তির ঘুম। শব্দটা শুনে চোখ খুলল বিশাল। এত অন্ধকার কেন চারিদিকে? সেই বিকেলে ঘুমিয়েছে সে, এখন সন্ধে হয়ে গেছে, বৃষ্টিও নেমেছে জোরে। বিশাল সেই অন্ধকারেই ব্যাগ হাতে টর্চ জ্বালালো। আলো মাটিতে ফেলতেই সে দেখল ওর পায়ের থেকে কিছুটা দূরে পড়ে আছে একটা ফটো ফ্রেম। সম্ভবত টেবিল থেকে পড়েছে। রোশেন সেটা হাতে নিয়ে দেখল ছবিটায় রয়েছে একজন বৃদ্ধা। বাপরে, কি বিশ্রী মুখের গড়ন! এই মুখের বর্ণনা অতি সহজ ভাষায় করতে হলে বলা যায় ছোটবেলায় কমিক বইতে দেখা ডাইনির মতো দেখতে এই বুড়িকে। শ্যামলালের প্রথম স্ত্রী মারা গেছে অনেক কম বয়সে। তবে কি এই ছবি শ্যামলালের তৃতীয় স্ত্রীর?
ছবিটার ওপর দিয়ে বিশাল হাত বুলিয়ে ধুলো মুছতেই বুড়ি যেন চোখের পলক ফেলল। চমকে উঠল বিশাল। ওর হাত থেকে পড়ে গেল ছবিটা। জানালা থেকে প্রচণ্ড হাওয়া আসছে। এর মধ্যে মোমবাতি চালানো যাবে না, তাই জানালা টেনে বন্ধ করে বিশাল ব্যাগ থেকে মোমবাতি ও দেশলাই বার করে মোমবাতিটা জ্বালিয়ে নিল। বুড়ির পলক ফেলার ব্যাপারটা নিজের মনের ভুল বলেই ধরে নিল সে। ছবিটা আবার টেবিলের উপর রেখে বাড়ির একতলায় জায়গায় জায়গায় মোমবাতি জ্বালিয়ে দিতেই বাড়িটার মধ্যে আলো আঁধারি তৈরি হলো। বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। রাত্রিবেলা আজ তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিল বিশাল। কাল সকালে ফার্নিচার সরানোর লোকের সঙ্গে হয়তো বসও আসবেন। একবার এই ডিল ক্র্যাক করে নিলে সামনের ফাল্গুনের সুলেখার গলায় মালা দিতে আর কেউ আটকাতে পারবে না। বিছানাটা করে শুতে যাবে, অমনি হালকা ক্ষীণ হাসির শব্দ আকাশের কানে এলো। ভুল শুনল কি? তাই হবে। প্রচণ্ড এক বাজে শব্দে চমকে উঠে নিজেকে সামলে নিল সে। তারপর বালিশে মাথা দিতে গিয়েই আতকে উঠল। তাড়াতাড়ি খাট থেকে নেমে এসে বালিশের দিকে তাকালো, কিন্তু কেউই তো নেই। তাহলে বালিশে মাথা দেওয়ার সময় ও যে অন্য আরেকজনের মাথা অনুভব করল, সেটা কি ভ্রম? এই বাড়িতে এসে থেকে কী সব যেন ভুলভাল ভাবছে বিশাল। ধীরে ধীরে বালিশের ওপর হাত দিয়ে দেখল, না, কোথাও কিছু নেই। আবারও বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। হঠাৎ ঘুম ভেঙে গেল প্রসেনের। রাত দুপুরে এত কাছাকাছি কাক ডাকছে কোথায়? জানালা তো সে বন্ধ করেই শুয়েছিল। প্রসেন ধীরে ধীরে খাটে উঠে বসল। কাকটা ক্রমাগত ডেকেই চলেছে। প্রসেন এদিক ওদিক তাকিয়েও কাক খুঁজে পেল না। কিন্তু এমন সময় ডানার ঝটপটানির শব্দে প্রসেন তাড়াতাড়ি খাট থেকে নেমে নিচু হয়ে দেখল, সর্বনাশ, খাটের তলায় কাক ঢুকেছে। বিশাল দেখা মাত্রই কাকটা ডানা ঝাপটিয়ে খাটে এসে বসল। রোশেন অবাক হয়ে দেখল কাকটার কালো চোখ জ্বলজ্বল করছে। কাকটার আকার বেশ অনেকটাই বড়। হঠাৎ কাকটা উড়ে গিয়ে টেবিলের উপর থেকে পরীর ছবিটা নিয়ে এসে বালিশের উপর রাখল। সঙ্গে সঙ্গে বন্ধ জানালাগুলো খুলে গেল। উহু করে ঢুকে এলো বৃষ্টির জলের ছাঁট আর ঠান্ডা হাওয়া। ঘরের সব মোমবাতি নিভে গেল। ঘরের মধ্যে নেমে এলো খুটখুটে অন্ধকার। প্রশাসনের গলা দিয়ে অস্ফুট স্বর বেরিয়ে এলো। তাড়াতাড়ি খাটের পাশের টেবিল থেকে টর্চ তুলে নিয়ে জ্বালালো। যে দৃশ্য সে নিজের চোখে দেখল, সেই দৃশ্য দেখে ওর শির দ্বারা বয়ে নেমে গেল ঠান্ডা জলের স্রোত। থরথর করে কেঁপে উঠল সারা শরীর। চোখের সামনে দেখল খাটে একজন বৃদ্ধা বালিশে মাথা দিয়ে উল্টো দিকে মুখ করে শুয়ে রয়েছে। বৃদ্ধার পাশে বসে রয়েছে সেই কাক। বৃদ্ধা নিজের সরু সরু আঙুল দিয়ে কাকটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিশাল অবিশ্বাস্য দৃশ্য দেখে সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। বৃদ্ধা উল্টো দিকে মুখ করেই বলল, পোষা কাক তো, মালিকের জায়গায় অন্য কেউ শুলেই রাগ করে। এই কাকটাকে আমি পুষেছিলাম। আমার এই কাক মুড়ির সঙ্গে চানাচুর খেত, অল্প মুড়ি আর বেশি চানাচুর। শয়তানগুলো আমার সঙ্গে কাক ডাকেও ছাড়ল না, বেচারার গলাটা কেটে দিল। বিশালের হাত কাঁপছে। বুড়ি আস্তে আস্তে উঠে বসল। পিছনে ফিরতে ফিরতে সে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? রাধারমন? রোশেন উত্তরে না বলতে গেল, কিন্তু ওর গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। বুড়ি আবারও জিজ্ঞাসা করল, তোমার নাম কি? রাধারমন? বিশাল মাথা নাড়ালো, কিন্তু গলার স্বর আটকে গেল। বুড়ির বিভৎস রূপ এখন প্রসেন সচক্ষে দেখতে পাচ্ছে। বিভৎস কুটিল মুখে পৈশাচিক ছাপ পড়েছে তার। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বুড়ি এগিয়ে আসছে বিশালের দিকে। সঙ্গে করছে সেই প্রশ্ন, বল তোর নাম কি? রাধারমন? হঠাৎ বিশাল দিকে 2 হাত বাড়িয়ে এগিয়ে এলো বুড়ি। ওর গলা টিপে ধরে ওকে খাটে শুইয়ে দিয়ে বুড়ি ওর মুখের ওপর বালিশ চেপে ধরল। বল, বল তোর নাম কি? রাধারমন? বল, রাধারমন, রাধারমন, শয়তান রাধারমন, তোকে মারব, তারপর তোর বউকে খুঁজে পেলে তাকেও মারব, তারপরই আমার মুক্তি। প্রশানের প্রতিবাদ করার ক্ষমতা নেই ওর। পুরো শরীর কাঁপছিল। ঘরের মধ্যে বিরাট উড়ন্ত কাক চিৎকার করে ডাকছিল। বৃদ্ধার অট্টহাসিতে ফেটে পড়ল গোটা বাড়ি। হরিতলায় আবারও পুলিশের গাড়ি ঢুকল। মিস্টার বোসের এই বাড়ি কেনা থেকে পরপর 3 বার এখানে দুর্ঘটনা ঘটল। রহস্যজনক মৃত্যু হল তার 3 জন কর্মচারীর। যে ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ, সেই ঘরের খাটে শুয়ে পরপর মৃত্যু হলই 3 জনের। প্রত্যেকেরই মুখ বালিশ দিয়ে ঢাকা। প্রত্যেকবারের মতো এইবারও এই রহস্যের কোনো সমাধান হল না। লাশ সরানো হলো। মিস্টার বোস আজ বেশ রাতেই বাড়ি ফিরলেন। তার মেয়ে সুলেখা হয়তো এতক্ষণে কান্নাকাটি জুড়েছে। বিশাল আর সুলেখা যতই লোকানোর চেষ্টা করুক, বাবার চোখকে কি ফাঁকি দেওয়া যায়? তিনি অনেক দিন ধরেই বুঝেছিলেন যে তার একমাত্র মেয়ের সঙ্গে বিশালের একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে।
মিস্টার বোসের মেয়ের দিকে তাকানোর সাহস হলো না, তাই তিনি নিজের ঘরে গিয়ে বসলেন। তাকে একটা চিঠি লিখতে হবে। একটা বেটে তাঁচের গ্লাসে খানিকটা মদ ঢেলে দিয়ে নিজের সেক্রেটারির টেবিলে তিনি লিখতে শুরু করলেন। প্রিয় অজয়, আশা করি ভালো আছো। বাড়িতে পাঠালে মুশকিল হতে পারে, তাই তোমার অফিসের ঠিকানায় চিঠি করছি। তোমার আর আমার বাবার বন্ধুত্ব আজকের নয়। আমরা দুজনেই চেয়েছিলাম তোমার সাথে সুলেখার বিয়ে দিতে, কিন্তু সুলেখা প্রসেন ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। এই কথা জানতে পেরে রাগে আমার শরীর রিরি করে উঠল। ওই 3rd ক্লাস ছেলেটার ঘরে আমার মেয়ের বিয়ে, বাদরের গলায় মুক্তোর মালা। ইচ্ছে করছিল ঘাড় ধাক্কা দিয়ে প্রসেনকে বের করে দিই, কিন্তু সুলেখাকে তুমি চেনো, ও বড্ড জেদি মেয়ে। এই কাজ করলে সুলেখা কিছুতেই প্রসেনের হাত ছাড়ত না, হয়তো বাড়ি ছেড়ে কোনো বস্তিতে গিয়েই উঠত। আর যদি কোনো মতে ওই রাস্কেলটাকে তাড়িয়েও দিতাম, কি স্ক্যান্ডেল হতো বুঝতে পারছো? আমার আর তোমার বাবার একটা ক্লাস আছে, একটা স্ট্যাটাস আছে। ওই লো লাইফটাকে জ্যান্ত ছেড়ে দিলেও ও আমাদের নামে কালি ছড়িয়ে বেড়াতো চারিদিকে, বিশেষ করে আমার মেয়ের ব্যাপারে। দিনরাত এই দুর্বিপাক থেকে বেরিয়ে আসার একটা পথ খোঁজার দুশ্চিন্তায় আমি চিরবার হয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করো, বাট থ্যাঙ্কস টু ইউ ইয়াং ম্যান, মেনি থ্যাঙ্কস টু ইউ। সুলেখার বার্থডে পার্টিতে প্রসেনের চোখাচোখিটা লক্ষ্য করে তুমি যখন আমার সাথে কথা বলতে এলে, জানতে পারলাম যে তুমি আর বিশাল পরস্পরকে চেনো। সেই দিনেই আমার মাথায় গোটা পরিকল্পনাটা খেলে গেল। আকাশকে এমনি সরানো যেত না, এটা আমরা দুজনেই জানতাম। ভাগ্যিস এমন একটা খুনে বাড়ি ছিল আমার হাতে, আর ভাগ্যিস তুমি রাজি হয়ে গেছিলে। আর হবে নাই বা কেন? আমরা বিজনেসম্যান, আমাদের একটা আলাদা অ্যাম্বিশন থাকে। চলার পথে কোনো বাধাই আমাদের লক্ষ্য ভ্রষ্ট করতে পারে না। হরিতলার বাড়ির ব্যাপারটা যে এইভাবে কাজ করে যাবে বুঝতে পারিনি, যদিও এর আগে আমার দুজন কর্মচারীর ওখানে এরকম রহস্যজনক মৃত্যু হয়েছে। ভাগ্যিস তুমি ওই বাড়িটাতে কাজে লাগাবার বুদ্ধিটা দিলে। বলাই বাহুল্য, সেটা যে কোনো মানুষের কাজ নয় তা বোঝাই যাচ্ছিল। আমি জীবনে কোনোদিনও ভাবতে পারিনি যে বাড়ি কেনার পর আমি এত আফসোস করেছিলাম, সেই বাড়ি পরবর্তীকালে আমার শত্রু ধ্বংস করতে সাহায্য করবে। তোমার টোপ গিলে প্রসেন আমার কাছে এসে তোমার কথা বলতেই আমি ওকে ওই বাড়িতে পাঠালাম। এমনি এই কাজ বললেও কিছুতেই রাজি হতো না, কিন্তু 5 লাখ টাকা আর সুলেখাকে পাওয়ার লোভে ও রাজি হয়ে গেল। তারপর আর কি, সব একেবারে খাপে খাপ। আমি জানি না ওই বাড়িতে কি বা কে আছে, তবে কিছু অপশক্তি যে আছে এই বিষয়ে আমি নিশ্চিত। ওই বাড়িতে যেই গিয়ে রাত কাটাবে সেই মরবে। এনিওয়েজ, সাপও মারলাম আর লাঠিও হাগল না। আমরা আপাতত প্রথম ধাপ পার করতে পেরেছি। 3য় ধাপে তুমি আসছো আমার মেয়ের কাছে। এই সময় মেয়েদের একটা ভরসাযোগ্য হাত প্রয়োজন হয়। এই সময় ওর পাশে থাকলে তোমার আর ওর বিয়ে কেউ আটকাতে পারবে না। অপেক্ষায় রইলাম। ইতি তোমার কাকাবাবু। চিঠি লেখা শেষ করে তিনি সবে একটা খাম হাতে নিয়েছেন, তখনই ওনার ঘরে হন্তদন্ত হয়ে ঢুকলেন ওনার স্ত্রী। ব্যস্ত হয়ে বললেন, সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে? মেয়ে ঘরে নেই। একটু আগেও আমি ওকে ঘরে দেখে এসেছি, তারপর কখন বেরিয়ে গেছে আমি জানি না। ও খুব কাঁদছিল। প্রসেনের মারা যাওয়ার ব্যাপারটাও একদম মেনে নিতে পারেনি। ও আমায় বলছিল ওই বাড়িটা নাকি ও নিজের হাতে মাটিতে গুড়িয়ে দেবে আজ রাতে। এখন তো দেখছি মেয়েটা ঘরেই নেই। মিস্টার বোসের হাত থেকে চিঠিটা পড়ে গেল। অস্ফুটে বলে উঠলেন, তবে কি সুলেখা হরিতলার বাড়িতে? এক্ষুনি বেরোতে হবে, তাড়াতাড়ি চলো।